আসসালামু আলাইকুম। আজ 24 আগস্ট 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। রুমিন ফারহানাকে ধাক্কা দেয়া নিয়ে তোলপাড়, যা ঘটল ইসিতে। টাকা রেখে বিপদের আশঙ্কা আছে এমন ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকা প্রকাশ। উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ছবি ভাইরাল, রহস্য কি? এবার বিস্তারিত। সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিকালে হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যেই বিএনপি নেতাকর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। তিনি অভিযোগ করেন, পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুনানি শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব অভিযোগ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি আপত্তি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের নির্ধারিত শুনানি হয়েছে আজ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। শুনানি শেষে রুমিন ফারহানা বলেন, আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3A যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3A যিনি প্রার্থী তার দলবল 20 থেকে 25 জন মিলে গুন্ডা পান্ডার মতো আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি সেটা গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না। এ সময় এনসিপির নেতা আতাউল্লাহর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেত্রী বলেন, উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন জানি না, তবে উনি প্রথম পাঞ্জাবি পরা একজন যিনি আমাকে ধাক্কা দিয়েছে। তারপর আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন মহিলা। এরপর দুপুর 12টায় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা আপত্তি শুনানির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে শুনানিতে অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, প্রথম দিকে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করবে ইসি। ইসির প্রজ্ঞাপনে উল্লেখিত সূচি অনুযায়ী রোববার দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 2, 3 ও 5, 2:30 থেকে 3:30টায় কুমিল্লা 6, 9, 10 ও 11, 3:30টা থেকে 5টা পর্যন্ত নোয়াখালী 1, 2, 4 ও 5, চাঁদপুর 2 ও 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনের শুনানি হবে। বুধবার পর্যন্ত এই শুনানি চলবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার ফেসবুক টাইমলাইনে তিনি লেখেন, বিএনপি ফজলু ইবলিশরে যদি আপনারা অবিলম্বে স্যাক না করেন, আমরা ধরে নিব আপনারাই তাড়ি দিয়ে এসব বলাইতেছেন। শহীদ জিয়ারে মুজিববাদের ভোগে দিয়েন না প্লিজ। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, বিএনপি যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে বিষয়টি দলীয় অবস্থান হিসেবেই বিবেচিত হবে। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, 5 আগস্টের ঘটনা প্রবাহ ঘটিয়েছে জামায়াতে ইসলাম ও তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির। তিনি অভিযোগ করেন, এরা দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নষ্টের ষড়যন্ত্র করছে এবং প্রশাসন থেকে শুরু করে ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র প্রভাব বিস্তার করেছে। তার ভাষায়, তাদের ভোটের জনপ্রিয়তা সবসময় সীমিত, তবুও তারা আনঅফিসিয়াল ক্ষমতাধর হয়ে উঠতে চাইছে। জনগণ বুঝে গেছে। জুলাইয়ের ছাত্র জনতাকে অপশক্তি আখ্যা দিয়ে এ সময় তিনি বলেন, জনগণ বুঝে গেছে এরা রাজাকারের উত্তরসূরি। ফজলুর রহমান মনে করেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমেই জামায়াত শক্তিশালী অবস্থানে গেছে। তিনি বলেন, বিএনপিকে দুর্বল করার জন্য নির্বাচনের নামে ষড়যন্ত্র চলছে। তবে সুষ্ঠু ভোট হলে বিএনপি 2/3 আসন পেয়ে ক্ষমতায় আসবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি দেশের ক্ষুদ্র ও বড় সব আমানতকারীকে আশ্বস্ত করেছেন যে তাদের টাকা নিরাপদ এবং কারো টাকা মার যাবে না। তবে গভর্নরের আশ্বাস সত্ত্বেও মানুষের মধ্যে এখনও আস্থা তৈরি হয়নি। সাধারণ মানুষ নানা ব্যাংকে আমানত রাখার বিষয়ে দ্বিধান্বিত। অনেকেই ফোন করছেন কোন ব্যাংকে টাকা রাখবেন, কোন ব্যাংকে নয় তা নিয়ে পরামর্শ চাইতে। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন,
দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এমন হওয়ার কথা ছিল না। বিগত সরকারের সময়ে কিছু ব্যাংক খালি করে ফেলা হয়েছে এবং সরকারি সহযোগিতায় লুটপাট চালানো হয়েছে। এতে ব্যাংকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। এমনকি কিছু ব্যাংকের অফিসার 5,000 টাকা দেওয়ার সামর্থ্য হারিয়েছিলেন। গভর্নর উল্লেখ করেছেন যে কিছু ব্যাংকের ক্ষেত্রে মোট ঋণ দানের ক্ষমতার 87% ঋণ শুধু একটি পরিবারের কাছে দেওয়া হয়েছে। এটি ব্যাংকিং নর্মসের বিরুদ্ধে এবং দেশের আর্থিক খাতের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করেছে। এই কারণে বহু আমানতকারী এখনও টাকা ফেরত পেতে পারেননি। লিজিং কোম্পানিতেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যা কিছুটা সহায়ক। দেশের মুদ্রাস্ফীতি এখন প্রায় 8% এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ $40 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তবে ব্যাংকগুলোর উচ্চ এডি রেশিও এবং ডিফল্ট ঋণের কারণে সাধারণ মানুষ এখনও ব্যাংকে টাকা রাখতে দ্বিধান্বিত। বর্তমানে 7টি ব্যাংকের এডিআর সীমা 100% ছাড়িয়ে গেছে। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 136%, সোশ্যাল ইসলামী ব্যাংক 124%, ইউনিয়ন ব্যাংক 119%, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। পুরনো তথ্য অনুযায়ী এডিআর সীমা লঙ্ঘনের কারণে এবি ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক রেড জোনে ছিল। বিশেষ করে পদ্মা ব্যাংক সরকারি অনেক আমানত ফেরত দিতে ব্যর্থ হয়েছে। এছাড়া আইসিবি ইসলামী ব্যাংকও বহু আমানতকারীকে ফেরত দিতে পারেনি। লিজিং কোম্পানির ক্ষেত্রেও ঝুঁকি প্রবল। বিআইএফসির প্রায় 96% ঋণ ডিফল্ট অবস্থায় রয়েছে। ব্যাংকগুলোর পরিচালন ঝুঁকি এতটাই বড় যে তারা সঠিকভাবে ঋণ বিতরণ করতে পারছে না। যদিও 11টি ব্যাংকে প্রায় 30,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক ছেপে দিয়েছে, এর প্রভাব সীমিত। কিছু ব্যাংক সংকট থেকে বেরিয়ে আসলেও বেশিরভাগ ব্যাংক এখনও ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে কেউ ব্যাংকে টাকা রাখতে চাইলে প্রথমে ব্যাংকের আর্থিক অবস্থা, এডি রেশিও, ডিফল্ট ঋণ এবং পরিচালন ঝুঁকি যাচাই করুন। এই পরিস্থিতিতে আমানতকারীদের নিজের বিচার বুদ্ধি ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের আশ্বাস সত্ত্বেও টাকা রাখার আগে সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি এআই দিয়ে তৈরি বলে দাবি করেছে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। রোববার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় দুজনের ভিন্ন দুটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়া তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই জনিত অসঙ্গতি ধরা পড়েছে। যেমন মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত অবস্থায় দেখা যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল 11টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সচিবালয়ের পাশের গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা স্লোগান দেন, দফা 1 দাবি 1, আইন উপদেষ্টার পদত্যাগ, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে। বক্তারা অভিযোগ করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে টালবাহানা চলছে। এখনও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি, বরং মামলার আসামিদের জামিন দেয়া হচ্ছে। এ সময় তারা আরও বলেন, সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের উপর পুলিশি হামলা চালানো হলেও এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই আমরা গুরুত্বপূর্ণ মিটিং করি, খুব জরুরি কথা বলি এবং কোনো না কোনো বিষয়ে তথ্য আদান প্রদান করি। প্রিয় বন্ধুরা, আপনার হাতে যদি একটা সেলফোন থাকে তাহলে এই তথ্য ফাঁসের জন্য এটাই যথেষ্ট। সুতরাং এটা আপনি করতেও পারেন আপনার নিরাপত্তার জন্য, যে আপনি এই ধরনের মিটিংয়ে, এই ধরনের আলাপ আলোচনায় বা এই ধরনের প্রয়াসের ক্ষেত্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আপনার সঙ্গে রাখবেন না। তাহলে শত্রুপক্ষ, সে যে কোনো জায়গার হোক,
তারা কিন্তু আপনাকে ফাঁদে ফেলতে পারবে না, আপনি বিপদ থেকে রক্ষা পাবেন, আপনার তথ্য সুরক্ষিত থাকবে। আসুন প্রতি সপ্তাহে একদিন হলেও আমরা চেষ্টা করি মোবাইল ফোন থেকে দিনের নির্দিষ্ট একটা সময় দূরে থাকবার। তাহলে এই অনুশীলন হবে এবং পাশাপাশি আপনি নিজের জীবনকে নির্বিঘ্নেও রাখতে পারবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের সাথে বিমান যুদ্ধে লিপ্ত হওয়ার প্রায় 2 মাস পর ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে, এমনটাই দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। ইরানি সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সাথে এক টেলিভিশন সাক্ষাৎকারের সময় নাসির জাদেহ এই মন্তব্য করেন। নাসির জাদেহ বলেন, উন্নত ক্ষেপণাস্ত্র বানানো ইরানের সামরিক বাহিনীর কাছে এখন প্রধান লক্ষ্য। অদূর ভবিষ্যতে আনুষ্ঠানিকভাবে এই অস্ত্র কারখানাগুলোর নাম ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে আমরা অত্যাধুনিক কাসেম বসির ক্ষেপণাস্ত্রের ব্যবহার করিনি। যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হতো তাহলে আমরা তার প্রয়োগ করতাম। ইসরায়েল কোনোভাবেই সেগুলোকে ধ্বংস করতে পারত না। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও আমেরিকা এবং ইসরায়েল উভয়ই ইরানের উপর চাপ দিয়ে আসছেন। ইরান পরমাণু শক্তির বৃদ্ধির চেষ্টা করলে আবার ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে দুই দেশই। পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরানও। সম্প্রতি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ ইঙ্গিত দিয়ে রেখেছেন, ইসরায়েলের সঙ্গে আবার যে কোনো সময়ে সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। আরিফের কথায় 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ যে থেমেছে তা শুধুই একটি সাময়িক বিরতি। যে কোনো ধরনের সংঘর্ষের জন্য তেহরানের তৈরি থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে সামরিক মহড়াও চালিয়েছে ইরান। গত বৃহস্পতি ও শুক্রবার ওমান উপসাগর এবং ভারত উপসাগরের উত্তরাংশে ইকতেদার 1404 নামের এক নৌযুদ্ধের মহড়া হয়েছে। সেখানে মূলত ক্ষেপণাস্ত্র যুদ্ধের মহড়া দিয়েছে ইরানের নৌসেনা। ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের অবসানের পর এটি ছিল ইরানের প্রথম সামরিক মহড়া। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার ফলে তেহরানের অত্যাধুনিক অস্ত্র আমদানির ক্ষমতা সীমিত হয়ে পড়েছে, যার ফলে দেশটির অভ্যন্তরীণ উন্নয়ন এবং পুরাতন ব্যবস্থার আপগ্রেডের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। 13 জন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা, আবাসিক এলাকা সহ আক্রমণ করে, যার ফলে 1000 জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে সিনিয়র কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরাও ছিলেন। ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়, যার ফলে ইসরায়েলে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হস্তক্ষেপ করে। 24 জুন ওয়াশিংটনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই শত্রুতার অবসান ঘটে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে 6 জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। তাদের দাবি, নিহতরা চিরশত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। খবর আরব নিউজের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সরকারি সংবাদ সংস্থা IRNA গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় 6 হামলাকারী নিহত হয়েছেন এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান অঞ্চলটি বহুদিন ধরেই মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কেন্দ্রস্থল। IRNA জানিয়েছে, অভিযানে টার্গেট করা গোষ্ঠীটি ইহুদি মতবাদী বিশ্বাসী এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নথি পাওয়া গেছে এবং এই গোষ্ঠীটি ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলার পরিকল্পনা করছিল। প্রতিবেদন অনুসারে মূল অপারেশন টিমটি ছিল 7 জন বিদেশি সন্ত্রাসী নিয়ে গঠিত, তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি। এই গোলাগুলিতে 2 গোয়েন্দা কর্মকর্তা ও 1 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে IRNA। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।